নমস্কার, আপনারা শুনছেন কল্পলোকের গল্প। আজকে আপনাদের জন্য একটি নয়, দুটি নয়, বরং চারটি গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা চারটি নির্বাচিত ভূতের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। আপনারা শুনছেন কল্পলোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। আপনাদের জন্য আজকের প্রথম গল্প, রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময় সময় কেঁচো খুঁড়তে নাকি সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়াটা হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমধুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছের সবুজে সবুজে আলো ছায়া আর ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসে গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলে ছিপ কাঁধে নিয়ে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে, যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো আমি শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা গোড়ার শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? আচ্ছা, মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বছর। তাদের মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয় সেখানে মাছ ধরে না। এমনকি এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, সেটা কেউই জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তা তোমাদের দেশের পুকুরটা কি ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজিভাবে জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেকখানি দূরে তার একটা বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানেই বসবাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটা ঘরে হঠাৎ একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ হয়নি, কিন্তু কেউ যে তাকে খুন করে তার মুন্ডু নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকুনি আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে এই পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল। সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না, আর পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পুজো হয়। সেই জন্যই বাগান, পুকুর ও বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পুরোহিত সন্ধ্যার পর আর সেখানে থাকেন না, তাড়াতাড়ি বাড়ি ফিরে, অর্থাৎ পালিয়ে আসেন। ওই অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না। এই সম্বন্ধে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না। আর বিশ্বাস, ও তো দূরের কথা। তবে শুনেছি
সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়ে পল্লীগ্রামে সন্ধেবেলায় আড্ডাটা জমজমাট হয়ে ওঠে। ভূত পেতনি দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানদাতার যুগে। এই যুগে মানুষ মরার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও একই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি সেই দেহ আবার ধারণ করতে পারত, তাহলেই প্রাচীন পৃথিবীতে ভূত প্রেতের দল এত ভারী হয়ে যেত যে মানুষ আর দাঁড়ানোর ঠাঁই পেত না। তার রুদ্রনারায়ণের বাগান বাড়িতেও মাছ ধরা নিষেধ নাকি? না না, এখন যে জমিদার সে আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই আমি অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের অনেকেই মাছ ধরার সুযোগ নিতে পারতো, কিন্তু কারোর এই ইচ্ছাটাই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানে পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র আদায় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জনে বাসও করব। নির্জন বাস? কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি ভৌতিক আবহ আমি বড্ড ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দিতে সাজ জেগেছে। সন্তোষ বলল, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গ দিতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের ভিতর কোনো বসত বাড়ি নেই। চারিদিকে ধুধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে এবং বাইরে যে মার্জনা কার্য করা হয়েছে সেটাও বুঝতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এই বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনও তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনও তার প্রত্যেক ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললাম, সন্তোষ, এই বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণ নেই। দোতলার ওই দক্ষিণের কোণের ঘরটি খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, কেমন? সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারোর প্রবেশাধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওইখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের জন্য যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো এক গৃহস্বামীর গাভীর হাম্বাধ্বনি বা কোনো কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষের চোখে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিকে ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্র মর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান। সুন্দর। গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারি। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই
গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়ালো। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারি বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারি দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বললেন না। তারা তিনজনেই পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুতপদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে কিছুক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার ওপর আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষ নিজের হাতেই রাতের রান্নার আয়োজন করল। এই দিকে অবশ্য আমার বিদ্যা প্রথম ভাগ অবধিও পৌঁছায়নি। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস রান্না করতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখান সেকেলের পালঙ্ক, দুখানা কাঠের কেদারা, দুখানা টুল, দেওয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবপত্র ময়লা ও জীর্ণ। দেওয়ালে খানকয় পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট গ্যালারির লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালকের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্নস্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এমন এখানে ঘাঘি মাছের অভাব আছে। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে সে সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এই সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বললাম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে একটি অভাবিত শব্দ হলো। মেঝের ওপর দিয়ে হড় হড় করে কে যেন একটা ভারী চেয়ার টেনে ঘরের এদিক থেকে ওই দিকে নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢোকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তাহলে ও ঘরে এমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ পেলাম। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ এবং পাগুলো খুব ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল এবং অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে অত্যন্ত দ্বিধা ভরে এবং বিশৃঙ্খলভাবে। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই শালা কোনো বদমাস বাসা বেঁধেছে, চলো তো দেখে আসি। এর পরের সব ঘটনাগুলো ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতো দ্রুত। ঘরের কোণ থেকে মোটা লাঠি গাছা তুলে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি কোথাও একটা ঝোপঝাড়ও দেখলাম না, যার মধ্যে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় সবকিছু ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না।
তবে বাড়ির ওপর থেকে এইমাত্র যে সশব্দে নেমেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপর দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিদিকে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে দিতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপর গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুহাত ওপরে তুলে প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছে। দ্রুতপদে ঘাট থেকে নেমে গেলাম জলের ভেতরে। ক্রমে আমার বুকের ওপর জল উঠল। আমরা কেউই সাঁতার জানি না। আমার পক্ষে এর থেকে বেশি যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা তখনও জেগে আছে জলের ওপর, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। দুহাতখানা একবার হঠাৎ অদৃশ্য হলো। ভাবলাম, লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছেই ভেসে উঠেছে। দুই হাতে দুমুঠো একবার খুলছে, একবার বন্ধ করছে, যেন তারা কিছু না পেয়ে শূন্যতাকেই ধরার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের মধ্যে কে যেন সজোরে টান মারছে। প্রচণ্ড টান। সে ভীষণ টান আমি সামলাতে পারলাম না। আরও খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল আমার প্রায় গলার কাছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য হাতের লাঠি ত্যাগ করার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর যত জোরে পারে টানতে টানতে আমাকে সিঁড়ির ওপর দিয়ে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে ঘাটের ওপর টলতে টলতে উঠে এলো আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে হাঁপাতে হাঁপাতে উঠে বললাম, সন্তোষ, সন্তোষ, ভয় নেই, ভয় নেই, আমার কিছু হয়নি। কিন্তু কিন্তু ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা যখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল, সন্তোষ এগিয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলাম এবং তারপরই স্তম্ভিত নেত্রে দেখলাম ঘাটের ওপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, শুধু স্কন্ধের ওপর নেই তার মুন্ডু। শুনছিলেন রুদ্র নারায়ণের বাগানবাড়ি। এবার আপনাদের জন্য দ্বিতীয় গল্প, ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থান ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার হয়ে যেতে হবে। পাহাড়ি পথ, এক এক মাইলও হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলা বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই। তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথে কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়েই অনুরোধ করলাম, শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে যে।
ম্যানেজার বলল, এখন শিকারের সময় নয়, কুটি খালিই পড়ে রয়েছে। আপনি এক রাত কেন, 1 মাস এখানে থাকতে পারেন। এখানকার সুপারিনটেনডেন্ট টেলর সাহেবও আজ রাতটা এখানেই বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকবার কোনো অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি ওই কুটিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতাটা কি ভূতের রাজা, আর তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যের পর সেই ভূতের পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাত্রিবেলায় ওই কুঠির ভেতর ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত বড় পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানসিকতায় ততটা বিশ্বাস করি না, তবুও বলা যায় না। যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগে ওই শিকার কুটিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল, মাইল 3 তফাতে একটি গ্রামে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে চলে আসবে। কুঠির বারান্দায় একটা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। আর তুমি? ও, আমি তো হোমে যাচ্ছি। তা তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, ভালোই হলো। দুজন কেন সাহেব, 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ওটাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আরদালির কথা বলছি না। তবে কি কুঠির দারবানের কথা বলছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানেরও কথা বলছি না। তুমি কি শুনুনি সাহেব, সাঁওতালদের এক দেবতা আমাদের সঙ্গী হতে পারেন? টেলর হেসে বলল, ও, শুনেছি বটে, তা সে রূপকথার একটা বর্ণও আমি বিশ্বাস করি না। তা তুমি করো নাকি? করলে কি একা এখানে রাত কাটাতে আসি? টেলর পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের ওই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নাই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল আমি যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললাম, হুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভিতরে শুতে আসবেন না। তবে এই বেলা দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলর আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলি শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় একটি পাথরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটি মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটায় কাঠের মতো রং করা। তার দেহ মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি যে ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিকটা খানিকটা সিংহ আর খানিকটা ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাঁচের চোখ যেন আগুনের মতন জ্বলছে। হা করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে।
কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটি লিকলিকে সরু বাঁখারির উপরে মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ করা হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিকটা সাদা, খানিকটা তামাটে, খানিকটা হলদে। ভাবলাম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুঠিরের ভিতরে ঘুমাতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলাম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর হয়তো নিজের ঘরে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনের ভিতরটা খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যতই তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপর চেপে বসে। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম, রমরম। মাঝে মাঝে ঝুরু ঝুরু দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম। সে কি এসেছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে শুয়ে পড়ার চেষ্টা করছি, এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কেউ দরজা ঠেলছে। তবে কি সে এখানে ঘুমাতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে, সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভেতরকার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে আঘাত দেখে প্রায় হাল ছেড়ে বসেছি, এমন সময় শুনলাম, Gupta! Gupta! For God's sake, please open the door! Gupta! দরজাটা খোলো! শিগগিরই খোলো! Gupta! এ তো টেলরের গলা। হাস, বাঁচলাম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, কি হয়েছে সাহেব? এত রাতে কি দরকার তোমার? টেলর দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমায় ডাকছিলে? আমি বললাম, না না, আমি বিছানা ছেড়ে এক পা নড়িনি, কিন্তু কিন্তু আমারও ঘরের দরজা কে যে নাড়ছে আর কে যে গান গাইছে, ওই ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো।
সঙ্গে সঙ্গে সেই গান। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমাতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ধুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে বলল, গুপ্তা, গুপ্তা, just close the windows. I said just close the windows. জানলাগুলো বন্ধ করো। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটোকে বন্ধ করে দিলাম। টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বলল, গুপ্তা, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে যেন গান গাইল। ঘাটা বাড়ি মাকাওয়াড়। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে আজ যেন কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভেতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি, কীটপতঙ্গ বা জীবের চিহ্নমাত্র নেই। হঠাৎ বারান্দার দিকে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। তুই কে? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি এই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসে, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। এই, কাল রাত্রে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলর তো শুনেই মহাখাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাস্কালকে ধরতে পারলে একবার দেখিয়ে দিলাম who the killer is. সারা রাত কি অশান্তিতে কেটেছে। যাক, যা হওয়ার তা তো হয়ে গেছেই। এখন আমাদের উপায় কি হবে? কুঠির দারোয়ানও এলো না, আর ডুলি বেয়ারারও বোধহয় এই দুর্যোগে আসতে পারবে না। আমরা যাব কেমন করে? আমাকে যেমন করে হোক আজ যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে আমি তোমাকেও স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমি আর আমার আর্দারি। তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে ধরবে না, কাজেই তোমাকে এখানে রেখেই আমাদের যেতে হবে। আর্দালি! টেলরের আর্দালি এসে সিলাম করলো। টেলর বলল, আমার সব মালপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই খাটের পুতুলটা নিয়ে এসো দেখি। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটাকে ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? ডেফিনেটলি, আমার যে কথা সেই কাজ। আই উইল ডু ইট। আবার রাত হলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে।
সে আর এই কুঠির ভিতরে ঘুমাতে আসবে না। চোখে আমার ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোবেল বার করে পড়তে বসলাম। ঘন্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে শোয়ার উপক্রম করছি, এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠকঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে সকালে বিদায় হয়েছে, এ আবার জ্বালাতে লোকে। নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সে হতবাগাই রোজ রাতে এখানে এসে আরাম করে ঘুমায় আর চারিদিকে রুটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা ঘুমাতে আসে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এমন দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে আমি একলা আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এখানে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটি ছিদ্র ছিল। বন্দুকের নলটা সেখানে রেখে চেঁচিয়ে বললাম, এই কে আছো? চলে যাও, নাহলে কিন্তু আমি এক্ষুনি বন্দুক ছুড়বো। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এক্ষুনি আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাও থেমে গেল। ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে আওয়াজ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে দূর থেকে সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানবিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে বৃষ্টি ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে গেল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলাম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধ স্বরে বললাম, কাল আবার কি করতে এসেছিলে? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। এই, তোর ঠাকুর কোথায়? সাহেব তো কাল তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যে কথা! আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ পার করে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আরও কি, মূর্তির পেটের উপরে একখানা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গায় রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকেরই গুলি? ভাবতে পারলাম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কাজ থেকে অবসর নিয়ে বিলেতে ফিরছিলেন, কিন্তু পথের মধ্যে একটি বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপরে, ভিতরে ও চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর আর তার আরদালির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করেছে মিস্টার টেলর এবং তার আরদালিকে বাঘ কিংবা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে।
নিকটস্থ জঙ্গলে একটি নরখাদক বাঘেরও খোঁজ পাওয়া গিয়েছে। তবে কি সেই ভুতুড়ে মূর্তির গায়ের যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলর আর আর্দালির রক্ত? তাহলে সেই সাঁওতাল পুরুষটাই নিশ্চয়ই কোনো প্রকারে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলাম বটে, কিন্তু কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুটিতে আর কোনোদিন রাত্রিবাস করব না। কি থেকে যে কি হয় কে জানে। শুনছিলেন ভূতের রাজা। এখনো অবধি আপনি কি গল্প শুনছেন? তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা পা বাড়াই আমাদের আজকের তৃতীয় গল্পের দিকে। গল্পের নাম রামস্বামীর উপলমণি। সে আজ 25 বছর আগের কথা। জাহাজে চাকরি নিয়ে নানান দেশে আসা যাওয়া লেগেই থাকত। তখন আমার বেপরোয়া উদ্দাম যৌবন দুনিয়ার অলৌকিক কোনো কিছু শুনলে একেবারেই বিশ্বাস করতাম না। কিন্তু রামস্বামী আমার সেই বিশ্বাসের মূল আলগা করে দিয়েছে। রামস্বামীর সঙ্গে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে। বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপ বেশ ঘনিষ্ঠ হয়েছিল। তখন তাকে দেখলেই খুশি হতাম, কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরের কথা, তাকে মনে পড়লেও আমার হৃদকম্প আরম্ভ হয়ে যায়। সেবার আমি এয়ারম্যান উইলসন কোম্পানির ওথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে গিয়ে পৌঁছেছিলাম। রামস্বামীও জাহাজে এসে উঠল। বন্দরে যে কোনো জাহাজ এলে তার উপরে উঠতে ছাড়ত না। সে ছিল জহুরি, তার ব্যবসায় ছিল রত্ন কেনা বেচা। জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্টখাটো মানুষ, মাথা ভরা ঘন কৃষ্ণ চুল, ফিটফাট সাদা ধবধবে পোশাক। তার কাছে সর্বদাই থাকত মোড়কে মোড়কে মোড়া বহুমূল্যের বা স্বল্প মূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর। এমন কোনো নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সঙ্গে চেনাশোনা হয়নি। সেদিন সকাল 10:30। সূর্যের নিষ্ঠুর কিরণে চারিদিক একেবারে উত্তপ্ত। নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি, এমন সময় দরজার ওপরে কড়াঘাত। বেরিয়ে দেখি রামস্বামী। এক মুখ হেসে বলল, বলছি কিছু কিনবেন? বলেই পকেট থেকে বার করে ফেলল বোটা কয়েক মোড়ক। বললাম, যা কিনবার আগেই কিনেছি, আজ আর কিছু নয়। বেশ বেশ, তাই সই। তবে একটা অনুরোধ, একখানা কাগজ দিতে পারেন? ব্যাগ থেকে একখানা কাগজ টেনে নিয়ে তাকে দিলাম। আমার সামনে 3টে মোড়ক রেখে দিয়ে একটা মালা আর কিছু কিছু মোড়ক নিয়ে রামস্বামী আমার দেওয়া কাগজখানার ওপরে উপুর করে ধরল। ঝরঝর করে পড়ল একরাশ টুকরো টুকরো হিরে, গুনতিতে 100 কম নয়। আমার দিকে পিছন ফিরে সে হিরেগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগলো। আমি একটা মোড়ক কৌতূহলী হয়ে খুলে ফেললাম। দেখলাম ভেতরে রয়েছে 3খানা চমৎকার উপলমণি। তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যারপরনাই অপূর্ব। উপলের তেমন বর্ণবৈচিত্র্য আর কখনো দেখিনি। মনে এমন দুর্মতি জাগলো যে কিছুতেই লোভ সামলাতে পারলাম না, উপলখানা সরিয়ে ফেললাম। জীবনে সেই আমার প্রথম এবং শেষ চুরি। কিছুই আন্দাজ করতে না পেরে রামস্বামী তার মালপত্র নিয়ে বিদায় গ্রহণ করল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম।
পরদিনই আমাদের জাহাজ বোম্বাই ছাড়ল। পরপর 7 সপ্তাহ কেটে গেল সমুদ্রের ওপরে। প্রতিদিনই মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি। তারপর বিলেতে ফিরে উপলখানা মাকে উপহার দিলাম। মা সেখানা পদকের মতো কণ্ঠদেশে ধারণ করলেন। কিছুদিন পরেই রামস্বামীর কাছ থেকে একখানা টেলিগ্রাম পেলাম। সে লিখেছে, সাহেব, দয়া করে উপলখানা আমাকে ফেরত পাঠাও, নইলে কিন্তু তোমার অনিষ্ট হবে। মনে মনে ভীত হয়েও আমি দোষ মানলাম না। জবাবে জানালাম, উপল আমি পাইনি, এটা তোমার মনের ভুল। তার আর কোনো উত্তর এলো না দেখে আমি ভাবলাম এ যাত্রায় বাঁচা গেল। কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া, সুয়েজ ও এডেন হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোঙর ফেলল। আর তার পরদিনই যা ভয় করছিলাম তাই হলো। বেলা তখন 10টা। আমার কামরায় কড়াঘাতের শব্দ। কম্পিত স্বরে বললাম, ভেতরে এসো। রামস্বামী ঘরে ঢুকল। তার চেহারা দেখে আমার চমক লেগে গেল। তার মাথার চুল উস্কো খুস্কো, পোশাক ময়লা, তামাটে ত্বকের ভেতর ফুটে উঠেছে কেমন যেন একটা ভয়াবহ পাণ্ডু বর্ণ, এবং তার চোখ দুটো বসে গিয়েছে ভেতর দিকে। সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, রামস্বামী, কি হয়েছে তোমার? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে বলল, সাহেব, সাহেব, দয়া করে উপলখানা ফিরিয়ে দিন। এটা বিক্রির জন্য নয়, এটা এটা আমার নিজস্ব জিনিস। এটা না পেলে আমার মহা অমঙ্গল হবে। আর আর ওটা তোমার কাছে রাখলে তোমারও অমঙ্গল হবে। দেখো রামস্বামী, উপলখানা আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দিতাম। এ যেন নিজের মুখেই নিজের অপরাধ স্বীকার করা হলো। পর মুহূর্তেই রামস্বামী যেন পাগল হয়ে গেল। থরহরি কম্পমান দেহে 2 হাত 2 দিকে ছড়িয়ে সে নিজের ভাষায় চিৎকার করে কি সব বলতে লাগলো। ফিরিয়ে দিন, না তো অমঙ্গল হবে। আমি আর সইতে পারলাম না। ফিরিয়ে দিন, তাড়াতাড়ি নিজের কামরা ছেড়ে বেরিয়ে পড়লাম। দয়া করে ফিরিয়ে দিন। ওটা ওটা কিন্তু রামস্বামী তবুও আমার সঙ্গ ছাড়ল না। বিক্রির জন্য নয়। কিছু কিছু আসতে লাগলো, কখনো বকতে বকতে, কখনো চেঁচাতে চেঁচাতে, আবার কখনো মিনতি করতে করতে। আমার অমঙ্গল হবে। তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। অনেকক্ষণ ঘরে এভাবে নিজেকে একা বন্ধ করে ভেবে চিনতে শেষটা স্থির করলাম, এ পাপের প্রায়শ্চিত্ত তখনই হবে যখন রামস্বামীর জিনিস আবার তাকেই ফিরিয়ে দেব। হঠাৎ খেয়াল হলো, বাইরে থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো আর। বোধহয় রামস্বামী চলে গেছে। তাই ঠিক করলাম রামস্বামীর বাড়িতে ওটা ফিরিয়ে দিয়ে আসব। সেই দিনই তার বাড়ির দিকে যাত্রা করলাম। কিন্তু সেখানে গিয়ে শুনলাম বাড়ির ভেতরে কারা উচ্চ স্বরে কাঁদছে। পাশেই এক দর্জির দোকান। জিজ্ঞাসা করলাম, এখানে এত কান্নাকাটি কিসের বলুন তো? দর্জি বলল, রামস্বামী তো মারা পড়েছে। আমি বললাম, অসম্ভব! রামস্বামী আজ 4 ঘন্টা আগে আমার সাথে দেখা করেছিল। দর্জি বলল, কিসে বলো সাহেব, রামস্বামী মারা গিয়েছে কাল 24 ঘন্টা আগে। আমার মনে উঠল ঝড়, অনুতাপের ঝড়। বিস্ময়ের আতঙ্কে দেশের বাড়িতে ফিরে দেখি মায়ের গলায় উপলমণির পদকখানা নেই। জিজ্ঞাসা করে জানলাম, পাদকখানা খুলে গহনার বাক্সে রেখে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন থেকে সেখানে পাওয়া যাচ্ছে না। শুনছিলেন আজকের 3য় গল্প, রামস্বামীর উপলমণি। এবার আপনারা শুনবেন আমাদের 4র্থ গল্প,
এই গল্পটি যদি আপনারা চান তাহলে নাও শুনতে পারেন, কারণ এই গল্প ভীষণ কমন। গল্পের নাম মিসেস কুমোদিনী চৌধুরী। গল্পটি আপনারা অন্য কোথাও নিশ্চয়ই শুনেছেন। আর যদি আপনারা ভাবেন যে হ্যাঁ, আমরা আরও একবার কল্পলোকের গল্পের সাথে মিসেস কুমোদিনী চৌধুরী শুনতে চাই, তাহলে অবশ্যই আজকের চতুর্থ গল্প শুধুমাত্র আপনাদের জন্য। আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিকপত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার একটু সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতা ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে ঘুরে বেড়াই, দুপুর আর সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয় বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। তার মধ্যে একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা। তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝা এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানেই বসে লেখাপড়া নিয়েও দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাধাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোক কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যিই কি পিশাচের অস্তিত্ব আছে। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা অমূল্যবাবু, পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতর গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে আর জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায়ই শুনতে হয় অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান?
যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এমন সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? অমূল্যবাবু আমায় ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। ভয়ানক ভূত কাকে বলে আমি তো জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। কুমুদিনী সচকিতে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালো। তার মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগের মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন না। অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন, সেটা চেষ্টা করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেলুম। সন্ধ্যের অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যিই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রত্যেক দিনই সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজন চা পান করছি। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথাও একটা যাচ্ছেন। আমি তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। গোবিন্দবাবু, আসুন, এক পেয়ালা চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভাইয়া শিগগির করতে হবে যে, আমার একটুকু দেরি করবার সময় নেই। কেন, আপনারা তো তাড়াহুড়ো কিসের? আরে মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেটা বেচারার ভারী অসুখ, বোধহয় আর বাঁচবে না। কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি, তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি,
মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে, আর গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। গোবিন্দবাবু গদাধরকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাতটা বোধহয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পর গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। আরে যা নোংরা ঘর, ইঁদুর ফিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতন। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুমও নেই। অমূল্যবাবু উঠে দাঁড়ালেন। তারপর দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি বাড়ি নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন গুলিকে ডাকো, গদাধরকে তারা এখনই আমার বাড়ি নিয়ে চলুক। আমার বিশ্বাস আমি একে নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলুম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে আসলেন। এ কী ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতন সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা রোষের ভাব ফুটে উঠে আবার নিমেষে মিলিয়েও গেল। আর তারপর তিনি ধীরে ধীরে বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড়হুড় করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাত্রে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শার্সির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তো সমানে বৃষ্টি ঝরছে, বাজও পড়ছে এবং ঝড়ও বইছে হু হু করে। এমন দুর্যোগে শার্সির উপরে করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্সির উপরে আবার শব্দ হলো। তৎক্ষণাৎ বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনো সন্দেহ নেই, কে এলো? এই বনজঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে টর্চটা তুলে নিয়েই জালনার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোতে দেখলুম বদ্ধ শার্সির উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ার রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। ঠিক পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে শ্যাত করে সরে গেল। একই দুঃস্বপ্ন। ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাজ ভেঙে ওই বুঝি এক অমানবিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে।
জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় শুনলুম অমূল্যবাবু ডাক ছাড়ছেন বাইরে থেকে। লেখক মশাই, ও লেখক মশাই, কি করছেন? স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। এত ভোরে আপনি? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর হাসি মুখে বসলেন। অসুখ বেড়েছে কি বলছো? এই অল্প সময়ে গদাধর প্রায় সেরে উঠেছে। সবিস্ময়ে বললুম, বলেন কি? কি করে সারল? গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। কথাটা শুনে চেষ্টা করেও হাসি থামাতে পারলাম না। আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবেই বললেন। তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কখনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি তাকে পাহারা দিয়েছি বলে। কাউকে তার ত্রিসীমানায় আসতে দেয়নি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। সবিস্ময়ে বললাম, রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার জবাব আমি আগে দেবো না, তবে কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সে কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকে রাতে ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছ বোধ হয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতে পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। কে সে? কিছু আন্দাজ করতে পারো? হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। অমূল্যবাবু বললেন, সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো সজোরে বন্ধ করে দিল। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানলাটা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার উপরে আরও কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আর আমি ভ্রূক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার ঠিক মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণা ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়ল। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন
মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিনও কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। ছুটতে ছুটতে সে একেবারে ট্রেন লাইনের কাছাকাছি চলে গেলেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, সাবধান! ট্রেন, ট্রেন! মিসেস খানিকক্ষণ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চারিদিকের পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হয়েছে। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদের মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখানে কি সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতন চকচকে করে তুলেছে এবং চারিদিক ঝকঝক করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই আমি এতক্ষণ নদীর ধারে অপেক্ষা করছিলাম। গভীর স্তব্ধতার ভিতরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথ একান্তই নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম, তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, বরং শূন্যে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো। পথের বাঁকে সে অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময় বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে এলাম। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিদে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস চৌধুরী, মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি, তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো।
এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই পথ, চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতন মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের উপর বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপের আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ততৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের ও পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের উপরে যেসব ছায়ারা বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে তারা অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে ভয়াবহ কান্নাকাটি করছে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেখানে আড়ষ্ট হয়ে দুজন বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকের থেকে আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃতরাত্রির বুকে রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল। একটা কবরের উপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে এক অট্টহাসি করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলাম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাচ্ছে। খানিক পরে এসে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আর অপেক্ষা নয়, শিগগিরই আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম। আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি, আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলাম। তিনি যা বললেন আমি তাই করলাম। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা দিল। দেখো, এইবার আমি কফিনের ডালাটা খুলব। তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতর যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাত দিয়ে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তিমিত চক্ষে দেখলুম কফিনের ভেতরে শুয়ে আছে মিসেস কুমুদিনীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল।
সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার অষ্ঠের চারিপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত দুটো চোখ হিংস্র দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে রয়েছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা মাথার উপরে তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপরে বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের নির্বাচিত 4টি ভূতের গল্প। কেমন লাগলো আপনাদের গল্পগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই 4টে গল্পের মধ্যে কোন গল্পটি আপনার সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রবিবার আরও এক নতুন স্বাদের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প লোকের গল্প।